আচ্ছা, আজকের এই এক্সপ্লেনারে এমন একটা জায়গায় ডুব দেওয়া যাক যেখানে প্রাচীন ইতিহাস, গভীর আধ্যাত্মিকতা আর রীতিমতো জটিল এক ভূতত্ত্ব একে অপরের সাথে একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা আজ এমন একটা ভৌগোলিক আর আধ্যাত্মিক জায়গার গভীরে যাওয়ার চেষ্টা করব, যার শত শত বছর ধরে ইতিহাসবিদ, বিজ্ঞানী থেকে শুরু করে সাধারণ মানুষকে সমানভাবে অবাক করে আসছে। তো চলুন শুরু করা যাক। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,৫০০ ফুট উঁচুতে মেঘে ঢাকা সহ্যাদ্রি পর্বতমালার চূড়ায় এমন একটা মন্দির আছে যা আমাদের চেনা বৈজ্ঞানিক ধারণাগুলোকে তো চ্যালেঞ্জ করেই, সেই সাথে ঐতিহাসিক সময়কাল নিয়েও একেবারে নতুন করে ভাবতে বাধ্য করে। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা মাথায় আসে, কিভাবে ৬.৫ কোটি বছরের পুরনো একটা পর্বত চূড়ায় প্রলয়ঙ্কারী এক মহাজাগতিক যুদ্ধের দাগ লুকিয়ে থাকতে পারে। অবিশ্বাস্য, তাই না? পর্ব ১, মহাজাগতিক যুদ্ধ। এই পবিত্র জায়গাটির ভৌগোলিক আর বাস্তবিক অস্তিত্বকে পুরোপুরি বুঝতে হলে সবার আগে সেই মহাকাব্যিক উৎসগুলোর দিকে নজর দিতে হবে, যা যুগে যুগে এর আধ্যাত্মিক গুরুত্বকে সংজ্ঞায়িত করে এসেছে। ত্রেতা যুগের সেই ঘটনা প্রবাহের দিকে যদি আমরা একটু তাকাই, গল্পটা শুরু হচ্ছে রাবণ আর কুম্ভকর্ণের মৃত্যুর ঠিক পরপর। কুম্ভকর্ণের ছেলে ভীম নামের এক প্রতিশোধ পরায়ণ রাক্ষস নিজের বাবার মৃত্যুর বদলা নিতে ব্রহ্মার কঠোর তপস্যা করে বসে আর পেয়ে যায় অজেয় হওয়ার বরদান। তো এই অসীম ক্ষমতার অহংকারে সে একেবারে স্বর্গরাজ্য জয় করে ইন্দ্রকে হারিয়ে দেয়, আর এরপর কামরূপ প্রদেশের অত্যন্ত ধার্মিক রাজা সুদক্ষিণকে বন্দী করে ফেলে। এদিকে কারাগারে বন্দী অবস্থাতেই রাজা সুদক্ষিণ মাটি আর পাথর দিয়ে একটা শিবলিঙ্গ তৈরি করে দিনরাত মহাদেবের আরাধনা করতে থাকেন। এই খবর পেয়ে অহংকারী রাক্ষস ভীম তো একেবারে ক্রোধে উন্মত্ত। সে তার বিশাল তলোয়ার তুলে নেয় মাটির সেই শিবলিঙ্গটাকে টুকরো টুকরো করার জন্য, আর রাজার সেই অবিচল ভক্তিকে রীতিমতো উপহাস করে ক্রূর হাসির সাথে বলে ওঠে, দেখি তোমার শিব কিভাবে তোমাকে আমার তলোয়ার থেকে বাঁচায়। আর ঠিক যেইমাত্র ভীমের ভারী তলোয়ারটা নিচে নেমে আসে, ঠিক তখনই মাটির সেই শিবলিঙ্গটা এক কান ফাটানো গর্জনের সাথে দুটুকরো হয়ে যায়। আর সেখান থেকে ভগবান শিব এক অন্ধকারী, প্রচণ্ড উজ্জ্বল এবং ভয়ঙ্কর মহাকাল রূপে আবির্ভূত হন। শুরু হয় এক প্রলয়ঙ্কারী মহাযুদ্ধ, যা বলতে গেলে পুরো সৃষ্টির ভিতটাই নাড়িয়ে দেয়। অবশেষে ভগবান শিবের তৃতীয় নয়নের ক্রোধ আর মাত্র একটা দিব্য হুঙ্কারে সেই অজেয় রাক্ষস ভীম সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। পর্ব ২, প্রাচীন স্থাপত্যের বিস্ময়। চলুন এবার ভৌত বা বাস্তব জগতে ফিরে আসি। দেখা যাক কিভাবে এই মহাকাব্যিক পৌরাণিক কাহিনীগুলো এমন কিছু বাস্তব রহস্যের সাথে মিলে যায়, যা ইতিহাসবিদ আর ভূতত্ত্ববিদ সবাইকে একেবারে হতবাক করে দেয়। এই জায়গাটার কাঠামোগত বিবর্তনের দিকে তাকালে সত্যিই মুগ্ধ হতে হয়। ভাবুন তো, ত্রয়োদশ শতাব্দীর প্রাচীন হেমাডপন্থী আর ইন্দো আর্য স্থাপত্য শৈলী থেকে শুরু করে এটি ধীরে ধীরে বিশাল এক মন্দির চত্বরে পরিণত হয়েছে। ১৮ শতকের মাঝামাঝি সময়ে মারাঠা মন্ত্রী নানা ফড়নবিশ এর বিশাল সভামণ্ডপ আর চূড়া নির্মাণ করেন। বিভিন্ন যুগের স্থাপত্যের এই যে অপূর্ব সংমিশ্রণ, এটাই কিন্তু প্রমাণ করে যে ভারতের ইতিহাস কতটা গতিশীল। সবচেয়ে চমকপ্রদ তথ্যটা শুনবেন। ভূতত্ত্ববিদরা বলছেন এই মন্দিরটা নির্মাণে যে কালো ভারী ব্যাসাল্ট পাথর কেটে ব্যবহার করা হয়েছে তার ডেকেন ট্র্যাপের অংশ। রেডিওমেট্রিক ডেটিং থেকে প্রমাণ মিলেছে যে এই পাথরের ভিত্তিগুলো প্রায় ৬.৫ কোটি, হ্যাঁ ঠিকই শুনেছেন, ৬৫ মিলিয়ন বছরের পুরনো। ভাবলেই অবাক লাগে যে এত প্রাচীন একটা ভূতাত্ত্বিক কাঠামোর ওপর এমন একটা সুগভীর আধ্যাত্মিক কেন্দ্র গড়ে উঠেছে। আর এই মন্দিরের রথাচল নকশার বিষয়টা তো সত্যি খুব ইন্টারেস্টিং। এটাই স্থাপত্যের দার্শনিক গভীরতাকে খুব চমৎকারভাবে ফুটিয়ে তোলে। রথের মতো এই বিশাল কাঠামোগত নকশার মাধ্যমে মূলত ভগবান শিবকে পুরো মহাবিশ্বের জীবনচক্রের পরিচালক বা দিব্য সারথি হিসেবে তুলে ধরা হয়েছে। এটা শুধু একটা ভবন নয়, পাথর দিয়ে তৈরি একটা নিখাদ মহাজাগতিক দর্শনের প্রতীক। তবে এই স্থাপত্যে যে বিষয়টা সবচেয়ে বেশি অবাক করে তা হল এর অসম্ভব নিখুঁত পরিমাপ। ১০০ সেন্টিমিটারের এই কালো পাথরের স্বয়ংভূ শিবলিঙ্গটা মন্দিরের গর্ভগৃহের একদম সঠিক ভৌগোলিক কেন্দ্রে অবস্থিত।
আধুনিক যুগের লেজার বা স্যাটেলাইট প্রযুক্তি ছাড়া শত শত বছর আগে কিভাবে এমন নিখুঁত গাণিতিক উৎকর্ষ অর্জন করা সম্ভব হয়েছিল, এটা আজও এক বিশাল রহস্য আর মানুষের অসীম বুদ্ধিমত্তার এক অতুলনীয় নিদর্শন। পর্ব ৩, পবিত্র জলের রহস্য। পাথর আর স্থাপত্যের পর এবার একটু জলের কথায় আসা যাক। এই জায়গাটায় এমন কিছু অদ্ভুত জলভৌগোলিক অসঙ্গতি আছে যা রীতিমতো বৈজ্ঞানিক কৌতূহল আর ঐশ্বরিক অলৌকিকতার মাঝখানের সীমারেখাটাকে মুছে দেয়। দেখুন, সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৫০০ ফুট উচ্চতায় অবস্থিত হওয়ায় এখানে ভূগর্ভস্থ জলের স্তর থাকাটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। কিন্তু তা সত্ত্বেও মূল শিবলিঙ্গের ঠিক ওপর থেকে সারা বছর ধরে অনবরত জলের একটা প্রাকৃতিক ধারা রহস্যময়ভাবে ঝরতে থাকে। মহাকর্ষ বলের সম্পূর্ণ বিপরীতে গিয়ে এমনকি গ্রীষ্মের প্রচণ্ড খরার মধ্যেও এই জলের প্রবাহ কখনো বন্ধ হয় না। বিজ্ঞানীদের কাছে এটা আজও এক বিরাট বিস্ময়। বিশ্বাস করা হয় এই অনবরত জলধারা মূলত সেই মহাজাগতিক যুদ্ধের সময়ে ভগবান শিবের শরীর থেকে বের হওয়া ঘাম থেকে তৈরি হয়েছিল। আর এই জলধারা থেকেই নাকি সৃষ্টি হয়েছে ১০৮টি পবিত্র জলের উৎস, যা চারপাশের ঘন জঙ্গলে ছড়িয়ে আছে। এর মধ্যে মোক্ষকুণ্ড, সর্বতীর্থ, জ্ঞানতীর্থ, পাপমোচন তীর্থ এবং হনুমান কুণ্ড সবচেয়ে বেশি পূজনীয়। অনেকেরই বিশ্বাস যে এগুলোর জলে গভীর ঔষধি গুণ আর রোগ নিরাময়ের আশ্চর্য ক্ষমতা লুকিয়ে আছে। পর্ব ৪, অদ্ভুত নিদর্শন আর প্রত্নতত্ত্ব। এবার মন্দিরের বাইরের প্রাঙ্গণে পা রাখলে যে প্রাচীন নিদর্শনগুলো চোখে পড়ে, সেগুলো পরস্পর বিরোধী ইতিহাস আর বিশ্বাসের এক পড়া বাস্তব মিশ্রণ তৈরি করে। এই ঐতিহাসিক সংমিশ্রণের সবচেয়ে অবাক করা নিদর্শনটা কি জানেন? ১৭২৯ সালে তৈরি একটা বিশাল রোমান স্টাইলের পর্তুগিজ ঘণ্টা, যেটায় মাদার ম্যারি আর শিশু যিশুর মূর্তি খোদাই করা আছে। ভাবা যায় একটা হিন্দু মন্দিরে এরকম কিছু? ১৭৩৯ সালে মারাঠা সেনাপতি চিমাজি আপ্পা পর্তুগিজদের বিরুদ্ধে এক ভয়ঙ্কর যুদ্ধে জিতে এই ভারী পঞ্চধাতুর ঘণ্টাটা দখল করেন আর যুদ্ধের স্মারক হিসাবে এটাকে এই মন্দিরে উৎসর্গ করেন। সত্যি দুই ভিন্ন সংস্কৃতির এক অবিশ্বাস্য মিলন। এছাড়াও মন্দিরের ভেতরে ডাকিনী আর শাকিনী নামের দুজনের পূজার জায়গা আছে। এটা কিন্তু বেশ অদ্ভুত, কারণ হিন্দু মন্দিরে সাধারণত রাক্ষসদের পূজা করা হয় না। তবে এই নিয়ে দুটো ভিন্ন মত আছে। কেউ কেউ বিশ্বাস করেন যে তারা ছিলেন নিহত রাক্ষস ত্রিপুরাসুরের স্ত্রী, যাদের ভগবান শিব করুণা করে স্থান দিয়েছিলেন। আবার কারো মতে তারা ছিলেন শিবের মহাজাগতিক সেনাদলের একনিষ্ঠ যোদ্ধা। এই দ্বৈত তত্ত্ব কিন্তু জায়গাটার রহস্যময়তাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দেয়। পর্ব ৫, গুপ্ত তীর্থযাত্রা। ভীমাশঙ্করের প্রকৃত বিশালতা বুঝতে হলে শুধু মূল মন্দির দেখলে হবে না। সীমানা পেরিয়ে বাইরের ওই বিপদসংকুল আর ঘন জঙ্গলের ভেতরে লুকিয়ে থাকা শেষ রহস্যগুলোর দিকেও আমাদের নজর দিতে হবে। গুপ্ত ভীমাশঙ্কর নদীর এই যাত্রাপথটা রীতিমতো শ্বাসরুদ্ধকর একটা রোমাঞ্চ। বলা হয় শিবের খাম থেকে সৃষ্ট এই নদীটা মূল শিবলিঙ্গের কাছ থেকে উৎপন্ন হয়ে মাটির নিচে পুরোপুরি গায়েব হয়ে যায়। এরপর এটা মাটির নিচ দিয়ে ৩ থেকে ৪ কিলোমিটার পথ নীরবে পার হয় আর ঘন জঙ্গলের মাঝে হঠাৎ পাথর ফুঁড়ে প্রচণ্ড বেগে বেরিয়ে এসে একটা লুকানো শিবলিঙ্গকে প্রাকৃতিকভাবে স্নান করায়। পুরো ব্যাপারটাই যেন প্রকৃতির এক অবিশ্বাস্য ম্যাজিক। আর জানেন তো, পুরো তীর্থযাত্রাটাই অসম্পূর্ণ থেকে যায় যদি না ওই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ২ কিলোমিটার হেঁটে সাক্ষী বিনায়ক মন্দিরে পৌঁছানো হয়। বিশ্বাস করা হয় যে এখানে ভগবান গণেশ একজন মহাজাগতিক হিসাবরক্ষক বা ঐশ্বরিক সাক্ষী হিসেবে বসে আছেন, যিনি প্রতিটি তীর্থযাত্রীর আগমনকে তার মহাজাগতিক খাতায় আনুষ্ঠানিকভাবে লিখে রাখেন। ভক্তদের কাছে এটা হলো একদম চূড়ান্ত আধ্যাত্মিক স্বীকৃতি। মহাকর্ষকে হার মানানো নদীর ধারা, অসম্ভব গাণিতিক আর স্থাপত্যগত নিখুঁততা আর রহস্যময় ঐতিহাসিক নিদর্শনের এই যে পাহাড়সম প্রমাণ, এগুলো একটা প্রশ্ন ভাবতে বাধ্য করে। বিজ্ঞানের সীমানা ঠিক কোথায় গিয়ে শেষ হয় আর ঐশ্বরিক অলৌকিকতার শুরুটা কোথায়? এই প্রাচীন বেসাল্ট পাথরের চূড়াগুলো কি শুধুই কিছু ভূতাত্ত্বিক অসঙ্গতি, নাকি এগুলো এক মহাজাগতিক যুদ্ধের জীবন্ত শ্বাস-প্রশ্বাস নেওয়া অবশিষ্টাংশ? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার ভার না হয় ভবিষ্যতের জন্যই তোলা থাক। আজকের এই এক্সপ্লেইনার এখানেই শেষ করছি।